তুই তো কেল্লাফাতে করে দিয়েছিস ভাই আমার, তুই দুটো বাচ্চা, তাও আবার ছেলে মেয়ে একসাথে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখনো ওখানে বসে আছিস কেন? বাচ্চাদের দেখে যা, কোলে নে। অন্য কোনো সময় হলে হয়তো নাজুক তৈমুর লজ্জা পেত, কিন্তু এখন সেসব তার সাথে বেমানান। মাথায় স্ত্রী চিন্তা নিয়ে এগিয়ে এসে দাঁড়ালো বাচ্চাদের কাছে। মেয়ে বাচ্চাটি জেবার কোলে আর ছেলে বাচ্চাটি কেয়া বেগমের কোলে। দৃষ্টিতে মায়া নিয়ে তাদের পানে তাকাতেই ভেতরে পৃথ্বীসত্তা জেগে উঠল তৈমুরের। একে একে দুজনকেই কোলে নিয়ে চুমু দিল কপালে। একেবারে মায়ের মতো গায়ের রং নিয়ে জন্মেছে তারা। তৈমুর তপ্ত শ্বাস ফেলল। শুরু থেকেই সে চেয়েছিল চেহারা যেমন তেমন হোক, কিন্তু গায়ের রং যেন তার মায়ের মতোই পায়। সৃষ্টিকর্তা তার দোয়া কবুল করেছেন। আরও আধ ঘন্টাখানেক অপেক্ষার পর উথমির জ্ঞান ফেরার খবর জানায় দিয়ে গেলেন আরেকজন নার্স। সেই খবর শুনে বসা থেকে উঠে দাঁড়ালো তৈমুর, কিন্তু তার পথে বাধা সাধলেন রায়হান কবির। মেয়ের চিন্তায় বুঁদ হয়ে জামাতার দিকে খেয়াল করার কথা মনে রইল না ওনার। উদ্বিগ্ন হয়ে বলে উঠলেন, জ্ঞান ফিরেছে, আমার মেয়ের জ্ঞান ফিরেছে, আমি দেখা করব ওর সাথে। দীর্ঘশ্বাস ফেলে পূর্বের ন্যায় বসে পড়ল তৈমুর। এখন গিয়ে কি আর শ্বশুরকে বাধা দিয়ে আগে আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করব বলা যায়? কি মনে করবেন ভদ্রলোক? মনে হচ্ছে এবার যেন ছোটোখাটো একটা স্ট্রোক করে বসবে সে। রায়হান কবির আর এক মুহূর্তও দেরি না করে ছুটলেন ভেতরে। কেয়া বেগম সেই কখন থেকেই জামাতাকে লক্ষ্য করছেন। প্রথমে ভেবেছিলেন হয়তো সন্তানদের জন্য বেচারা চিন্তার অস্থির হয়ে পড়েছেন। প্রথমবারের মতো বাবা হচ্ছে বলে কথা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওনার ধারণা বদলে গেল। শুধু বাচ্চা নয়, বরং তাদের পাশাপাশি এতক্ষণ ধরে উথমির চিন্তাতেই তার এই অবস্থা। তাই ছেলেটার জন্য ভীষণ মায়া হলো ওনার। নড়াচড়ার মতো দেহে কোনো শক্তি পাচ্ছে না উথমি। হাতে তার স্যালাইন ঝুলছে। রক্তের বোতল খালি হয়েছে মিনিট দুয়েক আগে, যার কারণে তা খুলে দেওয়া হয়েছে। পেটের দিকটাও অবশ লাগছে। মাথায় অনুভূতি হচ্ছে চিনচিনে ব্যথা। জ্ঞান ফিরতেই আশেপাশে মানুষ বলতে নার্স আর ডাক্তার ছাড়া কাউকেই দেখেনি সে। রায়হান কবির হন্তদন্ত পায়ে ভেতরে ছুটে এসে একটি চেয়ারে বসলেন। মেয়ের মাথায় পরম মমতায় হাত রেখে কোমল স্বরে বললেন, মা আমার। বাবাকে দেখে বিষণ্ণ মুখে হাসি ফুটে উঠল উথমির। অস্পষ্ট শব্দে ডাকল, বাবা। এখন কেমন লাগছে মা? আলহামদুলিল্লাহ। আশানুরূপ উত্তরে রায়হান কবির মোটেও সন্তুষ্ট হতে পারলেন না। মেয়ের কণ্ঠস্বর শুনেই তিনি বুঝে গেলেন মেয়ে ওনার ভালো নেই। এমন সময় ভালো থাকা সম্ভবও নয়। বাচ্চা জন্ম দেওয়া তো আর কম কষ্টের কাজ নয়। সেখানে নিজের কোলে করে বা বড় করা আদরের সেই ছোট্ট মেয়েটি কত বড়ই না হয়ে গেল। মাসের পর মাস বেদনা সহ্য করে দুটো যমজ সন্তানের জননী হয়ে উঠল। সেই বিষয়টি ভাবতেই চোখজোড়া ভিজে উঠেছে রায়হান কবিরের। নীরবে মেয়ের মাথায় হাত বুলাতে লাগলেন। উথমি শুধালো, আমার বাচ্চা কোথায় বাবা? একবার কানে এসেছিল ছেলে হয়েছে, তারপর আর কিছুই মনে নেই। যমজ বাচ্চা হয়েছে মা, একজন ছেলে আরেকজন মেয়ে। চমকে গেল উথমি। কয়েক সেকেন্ড হা করে তাকিয়ে রইল পিতার পানে। বিস্ময় নিয়ে বলল, সত্যি বাবা? হ্যাঁ মা। আর তোমাদের জামাই, উনি কোথায়? বাইরে আছে হয়তো। ও। মন খারাপ হলো উথমির। লোকটা কি জানে না যে তার জ্ঞান ফিরেছে? নইলে এখনও এলো না কেন ভেতরে? নাকি বাচ্চাদের কাছেই ব্যস্ত? কেয়া বেগম তখনই ভেতরে প্রবেশ করলেন। স্বামীর উদ্দেশ্যে চাপা এবং কড়া গলায় বললেন, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? সকাল থেকে ওর চিন্তায় জামাই বাইরে অপেক্ষা করছে। তুমি এভাবে এখানে বসে থাকলে ও এসে দেখা করবে কিভাবে? তো আমি আমার মেয়েকে দেখব না? আমার চিন্তা হয় না? ওকে আসতে বলো। রায়হান কবির অবুঝের মতো বলে বসলেন কথাটি। স্বামীর আচরণে রেগে গেলেন কেয়া। চোয়াল শক্ত করেই বললেন, দেখা শেষ, এবার চলো, পরে না হয় আবার এসে দেখা করবে। বাধ্য হয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন রায়হান কবির। মেয়ের দিকে এক পলক তাকিয়ে বিদায় নিয়ে চলে এলেন বাইরে। ওনাকে বেরোতে দেখেই আর বসে না থেকে ভেতরে প্রবেশ করলো তৈমুর। জাগ্রত স্ত্রীকে দেখে যেন প্রাণ ফিরে পেল দেহে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে উত্তেজনা কমানোর প্রচেষ্টা চালিয়ে বসে পড়ল চেয়ারে। প্রথমে স্বামীর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো। পরনে বাসায় পরা নর্মাল ট্রাউজার আর মেরুন রঙের টি শার্ট, ঘামের কারণে যা দেহের সাথে একেবারে মিশে গিয়েছে।
চুলগুলো উস্কো খুস্কো, অনেকক্ষণ ধরে যেন চূর্ণির ছোঁয়া পায়নি। চোখের চশমাটাও ঘোলাটে। তৈমুরের অশান্ত চোখের মনি ঘুরে ফিরে স্ত্রীকে দেখতে ব্যস্ত। এক পর্যায়ে মুখশ্রী ছেড়ে তার স্ত্রী হলো নীল কাপড়ে ঢাকা পেটের ওপর। ইচ্ছে করলো সেখানটা ছুঁয়ে দিতে, কিন্তু মস্তিষ্ক জানান দিল অন্য কিছু। মন খারাপ নিয়ে নম্র কণ্ঠে বলল, এতটুকু একটা পেটে দুটো বাচ্চা, খুব কষ্ট হয়েছে তাই না তুমি? উথমি অবাক নয়নে ভদ্রলোকের মুখপানে তাকিয়ে আছে। তৈমুর নিজেই বলল, খুব ব্যথা করছে? বুঝতে পারছি না, জায়গাটা অবশ লাগছে। ভীষণ মায়া হলো তৈমুরের। ভাবতেই কেমন লাগছে তার। এতগুলো দিন কিভাবে এই যন্ত্রণা সহ্য করলো মেয়েটা। উথমি প্রশ্ন ছুড়ল। কয়টা বাজে এখন? নিজের হাতে তাকালো তৈমুর, কিন্তু হাতঘড়িটা মিছিং। পকেটে মোবাইলেরও কোনো অস্তিত্ব নেই। সকালে হঠাৎ অমন ঘটনায় আধে খাওয়া চা ফেলেই তো স্ত্রীর কাছে ছুটে গিয়েছিল সে। তারপর আলমারি থেকে শুধু ক্যাশ টাকাগুলো পকেটে ভরে মেয়েটাকে একাই কোলে করে নিচে নেমে গাড়িতে উঠে হাসপাতালে পৌঁছালো। তাই সেসব বাড়িতেই পড়ে রয়েছে। ওই বিপদের সময় এত কিছু মাথায় থাকে নাকি? তবুও তাকে নিচ পর্যন্ত নিয়ে আসার শক্তিটুকু যে ঠিক কোথায় পেল তৈমুর, তা অজানা। উত্তরে বলল, ভারী সন্ধ্যা নেমেছে। তাদের কথার মধ্যেই দুজন নার্স বাচ্চা কোলে নিয়ে ভেতরে এলেন। উথমিকে একপাশে সরিয়ে দিয়ে বাচ্চা দুটোকে পাশাপাশি শোয়ালেন। উথমি জিজ্ঞেস করল, ওদের মধ্যে বড় কে? ছেলে 5 মিনিটের বড় আর মেয়ে ছোট। প্রত্যুত্তর করে চলে গেল ওনারা। উথমি বাচ্চাদের ঘুমন্ত মুখশ্রীতে দৃষ্টি স্থির করে স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। তা তৈমুর সাহেব বাবা হয়ে কেমন অনুভূতি হচ্ছে? প্রশ্নটির বিপরীতে কয়েক সেকেন্ড সময় নিয়ে মুচকি হাসল তৈমুর। বাচ্চাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কোমল স্বরে উত্তর দিল, আমি তো 8.5 মাস ধরে শুধু জেনে এসেছে আমি বাবা হব, ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে আদর করব। কিন্তু আমার ভাবনার থেকে আল্লাহ আমায় এত বড় দুটো উপহার দিয়ে দিলেন, একসঙ্গে দুজন ছেলে মেয়ে। ঠিক কী অনুভূতি যে ভেতরে কাজ করছে আমি সঠিক বুঝতে পারছি না। নিঃশব্দে হাসল উথমি। খোঁচা মেরে বলল, আপনি খুবই ধুরন্ধর লোক তৈমুর সাহেব। আপনাকে আমি কত ভালো হাবাগাবা মানুষ ভেবেছিলাম, অথচ সেই আপনি আমার পেটে, এই ছোট্ট পেটে দুটো বাচ্চা দিয়ে দিলেন। ছি! এমন এক অবস্থায় থেকেও মেয়েটি তাকে বিদ্রুপ করা ছাড়ল না। শব্দ করে হেসে উঠল তৈমুর। এগিয়ে গিয়ে স্ত্রীর কপালে আর ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আমি দিয়ে দিলাম আর আপনি নিয়ে নিলেন, খুব বাধ্য মেয়ে তো। লজ্জা পেয়ে মিইয়ে গেল উথমি। গাল দুটোতে লাল আভা ফুটে উঠলে যেন। তার লজ্জাটাকে আরও বাড়িয়ে দিতে তৈমুর আচমকাই বলে উঠল, আপনাকে অনেক সুন্দর লাগছে উথমি। বিভ্রান্ত দৃষ্টিতে স্বামীর পানে তাকালো উথমি। আমতা আমতা করে বলল, সুন্দর লাগছে? সিরিয়াসলি এমন অবস্থায় সুন্দর লাগছে? হ্যাঁ সত্যি বলছে। মাথা ঠিক আছে? হুম, একদম। এই তো গত বছর এক বৃষ্টি মুখর দিনে সিঙ্গেল ত্বক। মুচকে হাসলো উথমি। কৃত্রিম রাগ দেখিয়ে বলল, আবার আপনি সম্বোধন করছেন? করতে একটু সময় তো লাগবে। তা বাচ্চাদের নাম কি রাখলেন শুনি? আমি নাম রাখার ব্যাপারে অজ্ঞ। ফটাফট সুন্দর সুন্দর দুটো নাম রেখে ফেলুন তো। মেয়ের নাম উম্মে ইসরা হাসান তাইয়েবা, ছেলের নাম উমায়ের হাসান ইমাদ। ছেলে হবে নাকি মেয়ে হবে তখন তো আর তা জানতাম না, তাই আগেই নাম দুটো ভেবে রেখেছিলাম। এখন তো দেখছি দুটোই কাজ লেগে গেল। তা পছন্দ হয়েছে? তৃপ্ত হলো উথমি। জল জলে চাহনিতে প্রত্যুত্তর করল, হয়েছে। নামগুলো সুন্দর, ম্যাচিং ম্যাচিং। তাদের কথার মধ্যে বাকিরা এসেও প্রবেশ করলো ভেতরে। বাচ্চাদের ঘুম ততক্ষণে ভেঙে গিয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার, তারা কাঁদছে না। ফ্যাল করে তাকিয়ে বাবা মাকে দেখছে। কি নিষ্পাপ তাদের মুখশ্রী, কি নিষ্পাপ তাদের চাহনি। হাসপাতাল থেকে বড় পুত্রবধূর ফোন কলের মাধ্যমে আসার সুসংবাদ শ্রবণাতীত হতেই উত্তেজনা ভর করেছে শাহানার মনে। এই প্রথম বংশে যমজ বাচ্চা হয়েছে, তাও আবার ছেলে মেয়ে একসাথে। খবরটা পাওয়ার পর থেকে আনন্দ যেন আর ধরছে না ওনার। তবে ঘরে বসে খুব কষ্টেও পাচ্ছেন শাহানা। চেয়েও পারছে না নাতি নাতনিদের গিয়ে কোলে নিয়ে আদর করতে। কবে হাসপাতাল থেকে তারা ফিরবে আর তিনি দুচোখ ভরে দেখবেন। হঠাৎ করেই ঘরে আগমন ঘটল তিথিয়ার। কন্যাকে দেখে বেশ অবাক হলেন শাহানা। অস্ফুট স্বরে বললেন, তুই? হাস্যোজ্জ্বল মুখে বিছানায় এসে বসল তিথিয়া।
প্রত্যুত্তর করল। হ্যাঁ শুনেছি তৈবুরের যমজ বাচ্চা হয়েছে, তাই সোজা হাসপাতালে গিয়ে বাচ্চা দেখে তারপর এখানে চলে এলাম। কেমন দেখতে হয়েছে রে? দাদার মতো? আমাদের জোহান তো একেবারে দাদার সব পেয়েছে। না, আপনার আর আপনার পুত্রবধূর গায়ের রং পেয়েছে, তবে নাক মুখ অবিকল তৈমুরের মতো। এতদিন পর আমার মনে হচ্ছে তৈমুর একেবারে ঠিক একটা মেয়েকে বিয়ে করে এনেছে। মেয়েটার সঙ্গে করে বাড়িতে বরকত নিয়ে এসেছে। বুক ফুলিয়ে কথাটা বললেন শাহানা। তিথিয়া প্রত্যুত্তর করল না। আগের থেকে অনেকটা বদলেছে সে। পুরনো সেই হিংসাত্মক মনোভাবটাও কমেছে। তাই তো এই মুহূর্তে মায়ের মুখে অন্যের প্রশংসা শুনেও রাগ দেখালো না সে। শাহানা জিজ্ঞেস করলেন, একা এলি কেন? ওরই মিলিকেও সাথে করে নিয়ে আসতে পারতি। বলেছিলাম না মেয়ে মানুষদের একা ছেড়ে দিতে নেই। মুখ মলিন হয়ে গেল তিথিয়ার। বলল, ওদের বাবা এসেছে মেয়েদের সাথে দেখা করতে, তাই আমি এখানে চলে এসেছি। তৈবুরা বাড়ি না ফেরা পর্যন্ত কয়দিন এখানেই থাকবো। হাস্যোজ্জ্বল মুখখানায় বিরক্তি ফুটে উঠল শাহানার। বললেন, দেখা করতে চাইলো আর তুইও দেখা করতে দিয়ে দিলি। তাছাড়া মেয়েরা বাপকে দেখেই গলে পড়লো। বাদ দিন আম্মা, বেচারা খুব চাপে আছে। শুনলাম দ্বিতীয় পক্ষের ছোট ছেলেটা বাড়িতে ঢুকতে দেয় না, নিষেধ করে দিয়েছে। বড় ছেলেটা টিউশন পার্ট টাইম জব করে সংসার চালায়। বউ খুব অসুস্থ, তার অকর্মের সম্পর্কে জেনে মেয়েটার সংসারে অশান্তি। আর এদিকে ওরই খুব রেগে গেছে। বাবার মুখদর্শনও সে করতে চায় না, কিন্তু আমি বলেছি ভালো ব্যবহার করতে। আমার সাথে যাই করুক সন্তানদেরও খুব ভালোবাসে। শাহানা নীরব হয়ে গেলেন। মেয়েটার ওনার সবার ক্ষেত্রে কঠোর হলেও এখানে এসে খুব দুর্বল। তুরাগ এতবার মামলা দিতে চাওয়ার পরেও কিছুতেই রাজি হলো না। এই বয়সে থানা পুলিশ সে চায় না। এসব করলে নাকি মেয়েদের ভবিষ্যতে প্রভাব পড়বে। বাবা জেলখাটা আসামি শুনলে হয়তো বিয়েই হবে না। মাঝখানে এহসান মহিনুদ্দিন দুবার এসেছিল। ওরাই শামীমকে ভয় দেখিয়ে রেস্তোরাঁ দুটো লিখিয়ে নিয়েছে তিথিয়ার নামে। এসব কিছু তো আর তার নয়, এসব তিথিয়ার বাবার দেওয়া। বিনিময়ে কথা ছিল তিথিয়াকে কখনো সে কষ্ট দিতে পারবে না, কিন্তু সে কথা তো শামীম রাখেনি। এতকাল স্ত্রীকে সে ঠকিয়েছে, খুব বাজেভাবে ঠকিয়েছে। বিয়ে নামক পবিত্র বন্ধনকে লুকিয়ে রেখে তা নিয়ে খেলা করেছে। যা অন্যায়, মারাত্মক অন্যায়। সেসবের জন্য রবের কাছে নালিশ জানিয়ে রেখেছে তিথিয়া। দুনিয়ার বিচার যেমন তেমন, কিন্তু রবের বিচার যে খুবই ভয়ানক। সেই বিচারের কাছে সকল বিচার তুচ্ছ। মিনমিনে স্বরে বলল, ওর জন্য ভালো একটা সম্বন্ধ এসেছে আম্মা। ছেলে সরকারি চাকরি করে, এমনকি ওরা বলেছে বিয়ের পরেও লেখাপড়া করাবে। তাই ভাবছি বিয়েটা দিয়ে দিব। ললাটে ভাঁজ পড়ল শাহানার। তৎক্ষণাৎ দ্বিমত পোষণ করে বলে উঠলেন, কোনো প্রয়োজন নেই। বাড়িতে মেয়ে থাকলে বিয়ের সম্বন্ধ আসতেই থাকবে, কিন্তু বিয়ের পরে যে লেখাপড়া হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই মেয়েকে পড়ালেখা করা। লেখাপড়ায় তো বরাবরই ও খুব ভালো। এই কথা আপনি বলছেন আম্মা? হ্যাঁ বলছি, তোর অবস্থা দেখে আমার শিক্ষা হয়েছে। এবার আর কোনো ভুল আমি করব না। আমি চাই আমার নাতনিরা অনেক লেখাপড়া করুক, ছোট বইয়ের মতো আগে নিজের পায়ে দাঁড়াক, যাতে ভবিষ্যতে কারো উপর তাদের নির্ভরশীল হতে না হয়। অন্যায়ের প্রতিবাদ করার বদলে ভবিষ্যৎ চিন্তা করে নীরব থাকতে না হয়। মায়ের কথায় ভীষণ আশ্চর্য হলো তিথিয়া। গোধূলির শেষ লগ্নে ফুলকুঞ্জ বাড়িটির মূল ফটকে এসে থামল চিরচেনা নীল রঙের গাড়িটি। মিনিট দুয়েক সময় অতিক্রম করে বাচ্চা সমেত গাড়ি থেকে নেমে দাঁড়ালো তৈমুর। পার্শ্বদ্বার খুলে দিতেই অতি সাবধানে উথমিউ নামলো তারপরে। তোয়ালেতে মোড়ানো ছোট উমায়ের তখন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। দোতলার বারান্দা থেকে চাচা চাচিকে গেটের সম্মুখে দেখতে পেয়ে ছোট্ট জোহানের আনন্দ যেন আর ধরছে না। দৌড়ে এসে বাড়ি শুদ্ধ মানুষকে সেই আগমনী সংবাদ জানিয়ে ছুটল সে দাদির ঘরে। উথমিকে নিয়ে যে আজই তৈমুর বাড়ি ফিরবে তা কারোর অজানা নয়। তাই তো সুসংবাদটি পাওয়া মাত্র তাদেরকে বরণ করে নিতে দরজার সামনে এসে হাজির হলো জেবা, কবরী, মালতী ফুপুসহ বাড়ির বাকি নারী সদস্যরাও। শাহানার ফোন কল পেয়ে গতকাল রাতেই পুরো পরিবার সহ ফুলকুঞ্জে এসে উপস্থিত হয়েছিলেন মহিনুদ্দিন। আলাদা থাকলেও এ বাড়ি আর বাড়ির মানুষদের জন্য টান ওনাদের কম নয়, একই বংশের লোক বলে কথা।
সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই ঢালা থেকে তাদের দিকে ফুলের পাপড়ি ছুড়ল জেবা। আনন্দিত কণ্ঠে বলে উঠল, ফুলকুঞ্জে নতুন সদস্যের স্বাগতম, সাথে তাদের বাবা মাকেও। আকস্মিক ঘটনায় চমকে গেল উথমি। উপস্থিত সকলকে দেখে অধরে চমকের রেশ বিলীন হয়ে ঠাঁই পেল মিষ্টি হাসি। আজ 1 সপ্তাহ পর বাড়িতে ফিরে সারা দেহে প্রশান্তি বয়ে গেল তার। বুক ভরে শ্বাস নিয়ে হাস্যোজ্জ্বল মুখে সবার সঙ্গে কুশলাদি বিনিময় করে স্বামীর সাথে চলল শাশুড়ি ঘরের উদ্দেশ্যে। হাসপাতাল থেকে পুত্রবধূ ফেরার সংবাদ পাওয়ার পর থেকেই অধীর আগ্রহ নিয়ে বিছানায় বসেছিলেন শাহানা। তাদের দেখে ভেতরে বহমান উত্তেজনা কমল না। হাস্যোজ্জ্বল মুখে উদ্বেগ প্রকাশ করে বলে উঠলেন, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, আমার তো আর তর্স হইছে না। তৈমুর সর্বপ্রথম এগিয়ে এসে মায়ের কোলে তুলে দিল নিজের মেয়েকে। শাহানা গভীর দৃষ্টিতে নাতনির মুখ পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে বসলেন গাঢ় চুম্বন। গাড়ির ঝাঁকুনিতে উমায়েরের মতো তাইয়বেরও এতক্ষণ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল বাবার কোলে। তবে দাদির ছোঁয়া পেতেই তার পাতলা ঘুমটা চট করে ভেঙে গেল। কিছুক্ষণ ফ্যালফ্যাল নয়নে অপরিচিত মুখ পানে তাকিয়ে থেকে আচমকাই গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল সে। নাতনির কান্নায় হকচকিয়ে গেলেন শাহানা। অভিজ্ঞতা অনুযায়ী কান্না থামানোর সকল প্রচেষ্টাই তিনি করলেন, কিন্তু ব্যর্থ হলেন। এতগুলো বছরও যা হয়নি তাই আজ হলো। যিনি ছোট্ট বাচ্চা সামলাতে এক্সপার্ট, ওনার কলেই কিনা এই প্রথম কেঁদে উঠল নিজেরই নাতনি। মুখ ভার করে ছেলের উদ্দেশ্যে বললেন, তোর মেয়ের বোধহয় দাদিকে ঠিক পছন্দ হয়নি, চোখ মেলেই কিভাবে কেঁদে দিয়েছে দেখলি? ওকে নিয়ে এবার আমার নাতনিকে কোলে দাও দেখি বৌমা। শাশুড়ি কোল থেকে ক্রন্দনরত তাইয়েবাকে নিয়ে নিজের কোলে তুলে নিয়ে কান্না থামানোর জন্য সারা ঘর জুড়ে হাঁটতে লাগলো জেবা। প্রথমে এসে উমায়েরকে এবার শাহানার কোলে দিয়ে বিছানায় একপাশে বসল। দাঁড়িয়ে থাকতে তার ভীষণ কষ্ট হয়। কদিন আগেই তো অপারেশন হলো, তলপেটের ক্ষতটা এখনও শুকোয়নি। ঘরের ভেতর এত মহিলাদের ভিড়ে অপ্রস্তুত বোধ করায় তৈমুর আপাতত প্রস্থান করেছে সেখান থেকে। শাহানা নাতির দিকে তাকিয়ে উচ্ছ্বাস নিয়ে বলে উঠলেন, মাশাল্লাহ, তুরাগের প্রথম ছেলে হওয়ায় এবার আমার একটা নাতনির শখ ছিল, কিন্তু নাতনি দুটোই যে একসাথে পেয়ে যাব তা তো আমার কল্পনারও বাইরে ছিল। তোমার ভাগ্য কিন্তু সত্যি খুব ভালো বলতে হয় বৌমা। আল্লাহ আমাদের বংশ রক্ষা করেছেন, তাই তোমার আর তোমার মেয়ের জন্য আমি উপহার রেখে দিয়েছি। উপহার? প্রশ্ন করল উথমি। শাহানা মাথা নাড়ালেন। বোনের কান্নায় উমায়েরের ঘুমটাও এতক্ষণে ভেঙে গিয়েছে। তবে ছেলেটা বোনের মতো অপরিচিত মুখ দেখে কাঁদল না, বরং মুখে বুড়ো আঙ্গুল ঢুকিয়ে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখতে লাগলো। শাহানা এক হাতে উমায়েরকে আগলে রেখে অপর হাতে বালিশের নিচ থেকে বের করলেন একটি চাবির গোছা। বড় পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, চাবিটা ধরো, ওই লকারের ভেতরে সোনালি রঙের একটা বাক্স আছে, নিয়ে এসো সেটা। তাইয়বাকে উথমির কোলে দিয়ে বাধ্য বউয়ের মতো চাবির গোছা নিয়ে লকার থেকে সেই সোনালি রঙের বক্সটা বের করে শাশুড়ির হাতে তুলে দিল জেবা। শাহানার মুখে আজ প্রশান্তির ছাপ সুস্পষ্ট। এত খুশি তিনি ঠিক কবে হয়েছিলেন তা যেন ওনার যা আর ছেলেদের পক্ষেও বলা মুশকিল। বাক্সটি খুলতেই তাতে আরও 3টে বিভিন্ন সাইজের গহনার বাক্সের দেখা মিলল। তার মধ্য থেকে একটি ছোট্ট বাক্স খুলে তিনি বের করলেন অত্যন্ত সুন্দর ছোট ছোট সোনার এক জোড়া চুড়ি। নাতনির 2 হাতে সেই চুড়ি পরিয়ে দিতে দিতে শাহানা বললেন, ওরই জন্মানোর পর এমনই এক জোড়া চুড়ি দিয়ে আমি আর তোমার শ্বশুর মিলে ওর মুখ দেখেছিলাম। গহনার দোকানে গিয়ে পছন্দ হয়েছিল বিধায় শখের বশে অনেক আগেই কিনে এনেছিলাম। তার কয়েক বছর পর আবার জন্মালো মিলি, কিন্তু নাতনির মুখ দেখবো তাও খালি হাতে, দেওয়ার মতো কোনো উপহারও তো নেই। তাই ওর সময় চুড়ি বানানোর জন্য আবারও আমাকে ছুটতে হলো। ওরিকে দিয়েছিলাম, কিন্তু মিলিকে না দিলে কি আর হয়। পরে আরও অনেক কিছু ভেবেই একেবারে 3 জোড়া বানিয়ে আনলাম। 1 জোড়া মিলিকে দিয়েছিলাম আর বাকি 2 জোড়া রেখে দিয়েছিলাম তুরাগ আর তৈমুর জন্য। ভেবেছিলাম ওদের যখন মেয়ে হবে তখন ওদের উপহার হিসেবে এটা দিব। বাচ্চাদের হাতে এগুলো বেশি মানায়।
আর এটাই হচ্ছে তৈমুর মেয়ের ভাগের চুরি। শ্রবণালী পর্যন্ত কথাগুলো প্রবেশ করলেও বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখালো না উথমি। সে তাকিয়ে আছে নিজের মেয়ের দিকে। তাই আবার কান্না থেমে গিয়েছে। চুড়ি পরিয়ে দিতেই হাত নাড়িয়ে নাড়িয়ে তা মনোযোগ দিয়ে দেখছে সে। চুড়ি লাগানো ঝুনঝুনি রিনঝিনি শব্দে দাঁতহীন চোয়ালে খিলখিলিয়ে হাসছে। শাহানা অবশিষ্ট চুড়ি বাক্সটা জেবার হাতে তুলে দিয়ে বললেন, এটা তোমার কাছেই আপাতত রেখে দাও। মেয়ে যদি হয় তাহলে তাকে পরিয়ে দিও, আর না হলে আমার মতো নাতনিদের দিয়ে দিও। বলেই হাসলেন শাহানা। তারপর আরও দুটো গহনার বাক্স খুলে বের করলেন সোনার মোটা একটা চেইন আর একজোড়া বালা। এবার উথমির দিকে তাকিয়ে সেসব দেখিয়ে বললেন, এই বালা দুটো তোমার শ্বশুর আমায় উপহার হিসেবে দিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর এসব আর কখনো পড়া হয়নি। যেখানে স্বামীই বেঁচে নেই সেখানে গয়না পরে আর লাভ কি? তাই এসব এখন তোমাদেরই। হাত দুটো দাও দেখি এদিকে। দ্বিমত না করে হাত বাড়িয়ে দিল উথমি। শাহানা তার বাম হাতে চুড়ি পরিয়ে দিতে গিয়ে থামলেন, বললেন, একসাথে দু ধরনের দুটো বালা মানাবে না। এগুলো বরং খুলে ফেলি। কথাটাই যেন আঁতকে উঠল উথমি। দু হাতে পরিহিত বালা দুটো বিশেষ এবং প্রথম বৈবাহিক রাতে তৈমুর উপহারস্বরূপ তার হাতে পরিয়ে দিয়েছিল। সেদিনের পর থেকে এক মুহূর্তের জন্য বালাজোড়া হাতছাড়া করেনি উথমি। এমনকি অপারেশনের সময় নার্স তার অজান্তে খুলে নিলেও জ্ঞান ফেরার পর এ নিয়ে কম ঝামেলাও সে করেনি। অথচ এখন কিনা শাশুড়ির কথায় খুলে ফেলবে? কখনোই না। আমতা আমতা করে বলল, থাক তবে এগুলো না হয় আমি বিশেষ 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 দিনে পড়বো আম্মা। আপাতত আপনার স্মৃতি হিসেবেই থাকুক। জোর করলেন না শাহানা। গলার চেইনটা পরিয়ে দিয়ে বালাজোড়া বাক্সবন্দি করে তার হাতে তুলে দিলেন। আজ তিনি খুবই খুশি। একসঙ্গে দুটো নাতনিদের দাদি হয়েছেন। খুশি না হয়ে পারা যায়? শাশুড়ি থেকে বিদায় নিয়ে অতি কষ্টে সিঁড়ির ধাপ পেরিয়ে নিজেদের কক্ষে চলে এলো উথমি। চাপানো দরজা মেলে ভেতর প্রবেশ করতেই অবাক হলো ভীষণ। ঘরের কারুকার্যের পালংটির বদল ঘটে সেখানে ঠাঁই পেয়েছে নতুন এবং তার থেকেও কিছুটা বড় আরেকটি পালঙ্ক। তার পাশে সেন্টার টেবিলের ওপর রাখা বাচ্চাদের ফিডার, বেবি মিল্কের কৌটা, ডায়াপার সহ প্রয়োজনীয় আরও অনেক কিছু। পালঙ্কের সাথে মেলানো দুটো সুন্দর সুন্দর দোলনা। তাকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে মিটিমিটি হাসলো জেবা। উমায়েরকে দোলনায় শুইয়ে দিয়ে এগিয়ে এসে উথমির কোল থেকে তাইবাকেও নিয়ে অপর আরেকটি দোলনায় শুইয়ে দিল। বলল, ওদের আপাতত শুধু মাতৃদৌত্য পান করাতে হবে। এসব গুঁড়ো দুধ খাওয়াতে দেরি আছে। এখন বরং ওরা ঘুমাক। তুমি এই সুযোগে ফ্রেশ হয়ে নাও। পাকামো করে আবার এই রাতে গোসল করতে যেও না। খাবার আমি ঘরে দিয়ে যাচ্ছি, খেয়ে বিশ্রাম নেবে। আচ্ছা, কিন্তু এইসব কে করেছে? ঘরের চেহারা তো একেবারেই বদলে গিয়েছে। কি আবার? তোমার গুণধর স্বামী করেছেন। তৈমুর সাহেব? হ্যাঁ, দুদিন আগেই খাট বদলেছে জিজ্ঞেস করতেই জানালো বাচ্চা সমেত বাচ্চাদের মায়ের নাকি এই খাটে ঘুমাতে অসুবিধা হবে, কারণ ওটা তো ডাবল বেড ছিল। আর এই দোলনাটা থেকে শুরু করে ওদের জন্য সব পোশাক আশাক এবং বাচ্চাদের জন্য যা যা লাগে সব তোমার ভাসুরকে সঙ্গে নিয়ে কিনে এনে আমাকে দিয়ে গুছিয়ে রেখেছে, যাতে তার বউকে কষ্ট করে বিছানা থেকে নামতে না হয়। কি স্বামী পেলে উৎমি! আমি তো এতগুলো বছর প্রেম করে প্রেমিককে বিয়ে করে এমন ভালোবাসা যত্ন পাইনি। জোহানের সময় তোমার ভাসুরকে বলে বলে এগুলো আনতে হয়েছে। সত্যি তোমার ভাগ্যটা ভালো, নইলে কি আর স্বামী হিসেবে আমার দেবরকে পেতে? প্রত্যুত্তরে মুচকি হাসল উথমি। কথাগুলো শুনে আনন্দের চোখে অশ্রু জমল তার। নিজের কথা শেষ করে জেবা চলে গিয়েছে নিচে। তার মিনিট দুয়েক বাদে ভেতরে এলো তৈমুর। গোসল শেষে সে বাইরে গিয়েছিল কয়েকদিনের জন্য আশফাককে ছুটি দিতে। স্ত্রীকে এভাবে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, কি ব্যাপার, রোবটের মতো দাঁড়িয়ে আছো কেন? এ নিয়ে কিছুক্ষণ আগে বললে দাঁড়িয়ে থাকতে তোমার কষ্ট হয়। ধ্যান ভঙ্গ হলো উথমির। আলগোছে চোখের পানি মুছে মুখশ্রীতে কৃত্রিম রাগ ফুটিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কাণ্ড কারখানা দেখছি। ডক্টর পই পই করে আমাদের দুজনের সামনেই তো বলে দিল আগামী 6 মাস মাতৃদুগ্ধ ব্যতীত আর কিছুই ওদের খাওয়ানো যাবে না। তাহলে আপনি কেন বেবি ফুড এনেছেন বলুন তো?
তৈমুর দোলনার কাছে চলে এলো, পকেটে হাত গুজে ঘুমন্ত বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, এসব আমি গতকাল এনেছিলাম, কিন্তু ডাক্তার জানালো আজ। আমার কি দোষ? না জিজ্ঞেস করে আনতে গেলেন কেন? এখন এসব তো নষ্ট হয়ে যাবে। মেয়াদ না দেখে কিনে এনেছি নাকি? এখনো 1.5 বছরের মেয়াদ আছে। প্যাকেট না খুলে নিরাপদ কোনো স্থানে রেখে দিলেই হবে। বোকা উথমি, বুঝে না। দীর্ঘশ্বাস ফেলল উথমি। কথা না বাড়িয়ে আলমারি থেকে পোশাক নিয়ে বাথরুমের দিকে হাঁটা ধরল। তৈমুর পেছন থেকে প্রশ্ন ছুড়ল, একসঙ্গে দুটোকে করে নেবে কীভাবে উথমি? উথমি যেতে যেতেই উত্তর দিল, একজন একজন করে নেবেন। তা কি করে হয়? আমি হচ্ছে বাবা। বাবা হয়ে নিজের সন্তানদের মধ্যে বৈষম্য কিভাবে করে? একজনকে করে নিলে অপরজন যদি কষ্ট পায়? কষ্ট পেলে ওদের রেখে ওদের মাকে কোলে নিয়ে বসে থাকবেন। বলেই সশব্দে বাথরুমের দরজা আটকে দিল উথমি। তৈমুর থমথমে মুখে তাকিয়ে রইল সেদিকে। সকাল থেকে ঘটা করে বাড়িতে রান্নাবান্নার আয়োজন শুরু হয়েছে। বাড়ির বউয়েরা নাস্তা সেরেই রন্ধনশালায় হয়ে গিয়েছে ব্যস্ত। নতুন বংশধরদের আগমনে বাড়িতে এলাহি কাণ্ড বাটিয়েছেন শাহানা। মহিনুদ্দিন তুরাককে নিয়ে গতকালই নিকটতীয় আত্মীয় থেকে শুরু করে 2 ছেলে শ্বশুরবাড়ি সকলকেই আমন্ত্রণ জানিয়েছে ফুলকুঞ্জে। সেই উপলক্ষে জেবা মালতী ফুপু কবরী সূচি মিলে রান্নার দিকটা সামলাচ্ছে। দুপুরে এখানেই তো সবাই খাবে। প্রথমে বিশ্রামে আছে। বাচ্চাদের কান্নাকাটির শব্দে সেই যে ভোরে ঘুম ভেঙেছে তার। আধ বোঝা চোখে তাকিয়ে দেখে পাশে তৈমুর নেই। 2 দোলনার মাঝখানে দাঁড়িয়ে ঝুনঝুনি নাড়িয়ে ছেলে মেয়েদের কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু তার কোনো কাজে ছেলে মেয়েদের কান্না থামার নয়। বেচারা যে তাদের কোলে নিয়ে একটু ঘুরবে তাও সম্ভব নয়। 2 ছোট ছোট বাচ্চাকে তার একার পক্ষে কোলে নেওয়া অসম্ভব। স্বামীর কাণ্ড দেখে উথমি হতভাগ। জিজ্ঞেস করে, কি করছেন আপনি? তৈমুর প্রসেসটা থামালো না, নিজের কাজ করতে করতেই বলল, কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু থামছে না। ওই কান্না থামানো আপনার পক্ষে সম্ভব নয়। ওদের খিদে পেয়েছে। একটা একটা করে বিছানায় শুয়ে দিয়ে ঘর থেকে বের হন। আমি বের হব কেন? বউ আমার, বাচ্চা আমার, অথচ আমি বেরিয়ে যাব? ভেতরে ভেতরে লজ্জায় ফেটে পড়ল উথমি, কিন্তু সেই লজ্জা বাহ্যিকভাবে প্রকাশ না করে চোখ রাঙিয়ে তাকাতেই ভরকে গেল তৈমুর। কথা বাড়ল না আর। বিছানার মাঝখানে বাচ্চাদের পাশাপাশি শুইয়ে দিয়ে সেই যে ঘর থেকে বের হলো, তারপর বাগানে বড় ভাইদের সাথে দেখা হতেই তাকে বগল দাবা করে সঙ্গে নিয়ে বাজারে চলে গিয়েছিল তুরাক। বেলা বাড়তেই ধীরে ধীরে বাড়িতে আগমন ঘটতে লাগলো অতিথিদের। সর্বপ্রথম এসে উপস্থিত হলেন জেবার বাবা মা, তারপর একে একে উথমির বাবার বাড়ির সবাই, সাথে তিথিয়া আর তার সাথে মেয়েরাও। বাড়ির কোনো অনুষ্ঠানে এখন আর শামীমকে আমন্ত্রণ জানানো হয় না। এ এলাকায় পা দেওয়াই তার জন্য নিষিদ্ধ। সামান্য লালসায় বেচারা একুল ওকুল সবই হারিয়েছে, সাথে হারিয়েছে এত বছরে প্রাপ্য সম্মান। যেবার কথায় তৈরি হয়ে বাচ্চাদের নিয়ে অন্দরমহলে এসে বসেছে উথমি। রিনিতা এসে একজন একজন করে দুজনকেই কোলে নিয়ে আদর করলো বেশ কিছুক্ষণ। নিজের দুটো বাচ্চা সামলে হাসপাতালে আর ননদকে দেখতে যেতে পারেনি সে। শেষে তাইয়বাকে কোলে নিয়ে কনুই দিয়ে আলতো করে ননদকে ঘুঁতো মেরে ফিসফিসিয়ে বলল, ননদিনী, তুমি তো ছক্কা মেরে দিয়েছো। একসাথে দুইটো সামলাবে কিভাবে? হুম। হাসলো উথমি, তার মতোই ফিসফিস করে বলল, তোমরা তো আছোই, বড় করার দায়িত্ব তোমাদের। হাসি চওড়া হলো রিনিতার। বলল, তাহলে এক কাজ করলে কেমন হয় শুনি? হুম। বড় হলে তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। ভবিষ্যতে মনের মতো পুত্রবধূ পাবো কিনা তারও তো কোনো নিশ্চয়তা নেই। বিপরীতে শব্দ করে হেসে উঠল উথমি। উৎস বোনের পাশে এসে বসল। ননদ ভাবির হাসাহাসি দেখে ভ্রু কুঁচকে শুধালো, কি নিয়ে হাসছো তোমরা? রিনিতা হাস্যজ্জ্বল মুখে উত্তর দিল, কি আবার, তোমার ভাগ্নিকে আমার পুত্রবধূ বানানোর পাকা কথা চলছে, তাই নিয়ে। তুমিও না রিনি, পারোও বটে। মৃদু হেসে বলল উৎস। রিনিতা তাইয়বাকে নিয়ে চলে গেল বাকি বাচ্চাদের দিকে। উৎস বোনের উদ্দেশ্যে এবার নিচু স্বরে বলল, উষার কেসটা আমরা জিতে গেলাম রে উথমি। উথমির চোখ জোড়া চকচক করে উঠল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? তৃপ্তির হাসি হেসে ওপর নিচ মাথা নাড়ালো উৎস। সব প্রমাণ আসামিদের বিরুদ্ধে যাওয়ায়
আদালত উৎসদের পক্ষে রায় দিতেই বাধ্য হয়েছে। টনি ঘুরে ঘুরে ফুফাতো ভাই বোনদের দেখতে ব্যস্ত। রিক্ত হাঁটতে না পারলেও বসতে অবশ্য ঠিক পারে। হামাগুড়ি দিয়ে ছুটে চলে এ ঘরে থেকে ও ঘর। এর মাঝে মধ্যে অস্পষ্ট উচ্চারণে ডেকে ওঠে পা 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 তা তা আমামা। তারও উচ্ছ্বাসের যেন শেষ নেই। একবার উমায়ের তো আরেকবার তাইবার দিকে হাত বাড়িয়ে আউ আউ শব্দ করতে করতে মাথা দোলাচ্ছে। তাদের সাথে সঙ্গ দিয়েছে জোহান। ওরি মিলি টনিকে ভাব দেখিয়ে বলছে, এই দেখো, এটা আমার বোন আর এটা হচ্ছে আমার ভাই। এবার থেকে আমি ওদের সাথে খেলবো, তোমাদের আর লাগবে না। টনিও কম যায় না, কোমরে দু হাত গুজে রিক্তকে কোলে নিয়ে বলল, আর এটা আমার ভাই। বিকেলের সোনালি রোদ গাছের সবুজ পাতা ঝিলমিল করছে। সেই রোদ গায়ে মেখে এ গাছ হতে ও গাছ দাপড়ে বেড়াচ্ছে কয়েক জোড়া চড়ুই পাখি। বারান্দায় বসে মনোযোগ দৃষ্টিতে সেসব দেখছে উথমি। হাতে তার বেগুনি রঙের ডায়েরি আর একটি কলম। আজ অনেক দিন বাদে সে লিখতে বসেছে। অসমাপ্ত ডায়েরির পাতা সমাপ্ত করার ইচ্ছা জেগেছে মনে। এটা সেই ডায়েরি যেথায় অর্ধেক জুড়ে রয়েছে শুধু বেদনা, অবহেলা আর বিচ্ছেদের কাব্য। দুপুরের ভোজন শেষে আমন্ত্রিত অতিথিরা বিদায় নিয়ে চলে গিয়েছে। যাওয়ার আগে দিয়ে গিয়েছে বাচ্চাদের বুক ভরা দোয়া। তারা যেতেই তৈমুর ছেলে মেয়েদের দিয়ে এসেছে মায়ের ঘরে। এই ফাঁকে খুব করে নিজের একাকিত্বকে উপভোগ করছে উথমি। আঁকি পল্লবে ভেসে উঠছে পুরনো সব স্মৃতি। ফুলকুঞ্জে বধূ বেশে পা রাখার দিন থেকে শুরু করে বর্তমান মুহূর্ত সব দ্রুত হাতে লিখে ফেলল সে। বড় বড় কদম ফেলে কোত্থেকে যেন এসে হাজির হলো তৈমুর। গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুমি চাকরিটা ছেড়ে দিয়েছ? হ্যাঁ। হঠাৎ এমন সিদ্ধান্ত? কিন্তু কেন? উথমি নড়ল না। নিজের মতো করেই ডায়েরির শেষ পৃষ্ঠায় এসে গটগট করে কিছু লিখে হাঁফ ছাড়ল। মাটির ওপর বিস্তর ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে থাকা জারুল গাছটির দিকে আপনি তার দৃষ্টি গিয়ে স্থির হলো। খেয়াল করলো গাছের নতুন ডাল গজিয়েছে, যা বারান্দার শেষ প্রান্তে দেওয়াল ছুঁই ছুঁই। সবুজ পাতার চেয়ে বেগুনির ফুলের সংখ্যাই তাতে বেশি। হাত বাড়িয়ে ফুল ছিঁড়ছিল উথমি। শান্ত স্বরে প্রত্যুত্তর করল, আমি মনোযোগ দিয়ে সংসার করতে চাই, ভালো মা হতে চাই, তাই চাকরি ছেড়ে দিয়েছি। অবাক নয়নে স্ত্রী গা ছাড়া হাব ভাব তাকিয়ে তাকিয়ে দেখে তৈমুর। বলে, চাকরি করে ভালো মা হওয়া যায় না, সংসারে হওয়া যায় না? কিন্তু এতদিন তো চাকরি করে তুমি সংসার করেছো। মা হওয়া যায়, সংসার করা যায়, কিন্তু ভালো মা বা সংসারী বউ হওয়া যায় না, যা আমি এই কয়েক মাসে খুব ভালো করে উপলব্ধি করেছি। কাক ডাকা ভরে উঠে রান্নাবান্না সেরে অফিস ছুটলে বাচ্চাদের সময় দিব কখন? ক্লান্ত দেহে নিয়ে অফিস থেকে ফিরে সবার পছন্দ অপছন্দ দেখতে গিয়ে বাচ্চাদের মনটা বুঝবো কখন আমি? একজন সন্তানের জীবনে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি। মায়ের সাথে ছেলে মেয়েদের দূরত্ব তৈরি হলে তাদের মানসিক বিকাশে সমস্যা হয়, বেসিক শিক্ষায় ঘাটতি হয়, একাকিত্বে ভোগে তারা, যা আমার চেয়ে ভালো হয়তো কেউ জানে না। তাই আমি চাই না আমার সন্তানরা কখনো একা অনুভব করুক। আমি চাই না তারা ভুল মানুষের সঙ্গে জড়িয়ে যাক, ভুল রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হোক। আমি চাই না এগুলো। আমি চাই না কখনো দুঃখ পেলে বিশ্বস্ত কাঁধের অভাবে তারা আফসোস করুক। আমি চাই ভালো মা হতে, আর তার জন্য এই চাকরির ছাড়াটা ছোট্ট একটা ত্যাগ। মায়ের এমন ছোটখাটো আত্মত্যাগ কতই তো করে, তাই না? কথাটিকে সমাপ্ত করতে দিল না উথমি। এগিয়ে এসে স্বামীর মুখোমুখি দাঁড়ালো। ঘোলাটে দৃষ্টিতে চশমার ওপাশে বন্দি সরল পুরুষালী চোখে তাকিয়ে কোমল স্বরে বলল, আপনার জন্য নয়, আমি নিজের জন্য চাকরিটা ছেড়েছি তৈমুর সাহেব। আর হ্যাঁ, চাকরিটা আমার শখ ছিল না, বরং চাকরিটা ছিল আমার বেঁচে থাকার অবলম্বন। নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করার একটা হাতিয়ার ছিল, স্বাধীন মুক্ত পাখির মতো উড়ে বেড়াবার একটা সুযোগ মাত্র, যার আমার জীবনে প্রয়োজন নেই। এখন তো আপনি আছেন, দুটো জীবন তো ফুল আছে, যার ভেতরে আলাদা স্বাধীনতার প্রয়োজন বোধ করছি না আমি। আর আমি সুখ আর শান্তি চাই, যে চেয়ে এত দায়ভার কাঁধে নেওয়ার ইচ্ছে নেই আমার। আর এসবে আমি খুবই টায়ার্ড। কথাটুকু সমাপ্তি টেনে চমৎকার হাসল উথমি। হাতের বদ্ধ ডায়েরিটা তৈমুরের হাতে ধরিয়ে দিয়ে খোলা চুলে খোপা বাঁধতে বাঁধতে নিজের দরজার দিকে পা বাড়ালো। বলে গেল, আপনার টাকা মানেই তো আমার টাকা। শাশুড়ি আম্মা বলেছেন স্বামীর টাকা পয়সার হিসেব রাখতে।
তাই পরের মাসের স্যালারি চুপচাপ আমার হাতে তুলে দেবেন বলে রাখছি। যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করব। তৈমুর তার যাওয়ার পানে তাকিয়ে থায় দাঁড়িয়ে রইল। এ যেন এক অন্য উথমি, যে আর শুধু নিজেকে নিয়ে ভাবে না, কথায় কথায় রাগ দেখায় না। স্ত্রীর ধরিয়ে দিয়ে যাওয়া ডায়েরিটার পানে তাকাতেই ভ্রু যুগলের মাঝখানে কুঁচকে গেল তৈমুরের। ডায়েরিটা সে চেনে, যার অর্ধেক জুড়ে স্ত্রীর জীবনের বিষাদময় গল্প। তারপর থেকে পড়া শুরু করলো তৈমুর। কুঁচকে যাওয়া ভ্রু ধীরে ধীরে সমান হতে লাগলো। ডায়েরির ভাবধারার বদল ঘটেছে, যেখানে সবটা জুড়ে এখন শুধু সুখ, ভালোবাসা, মান, অভিমান আর তৈমুর। শেষ পাতায় এসে থমকে গেল তৈমুর, দৃষ্টি আটকে গেল একটি লেখায়। প্রিয় তৈমুর সাহেব, আপনাকে ভালোবাসি। যতটা ভালোবাসি ওই মেঘাচ্ছন্ন আকাশকে, তার থেকেও বেশি, জারুল ফুলের চেয়েও বেশি। আপনি আমার গল্প নন, আপনি আস্ত পরিপূর্ণ এক কাব্য, যার সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই। অধরে এক চিলতে হাসি ফুটে উঠল তৈমুরের। দ্রুত কদম ফেলে ছুটে এলো সে কক্ষের বাইরে। রেলিং ধরে নিচে তাকাতেই দেখা মিলল প্রিয় নারীর। পরনে তার বেগুনি রঙের শাড়ি, মেঝের সাদা টাইলসে গড়াগড়ি খাওয়া আঁচল জুড়ে রং তুলিতে বোনা শুভ্র রঙের কাজ, চুলের খোপায় আস্ত কয়েক জারুল ফুল। হঠাৎ করেই তৈমুরের মনে হলো সে যেন সাধারণ কোনো নারী নয়, বরং সে হচ্ছে এক জারুল কন্যা। স্থানটি থেকে সেই জারুল কন্যার অদৃশ্য হওয়া পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে রইল তৈমুর। শাড়ির দিকে কদম ফেলে বদ্ধ ডায়েরির ওপরে গোটা গোটা অক্ষরে লেখাটা বিড়বিড় করে পড়ল। জারুল ফুলের কাব্য, যে কাব্য মনুষ্য জীবনের প্রতিচ্ছবি, যাতে রয়েছে ভুল, ফুল, হিংসা, বিদ্বেষ, রেষারেষি। আছে পূর্ণতা, ভালোবাসা, বিশ্বাস এবং অবিশ্বাসের লীলাখেলা, যার সমাপ্তিতে কারো জীবন হয়ে উঠেছে দুর্বিষহ, আবার কারো বা জারুলের মতোই স্বচ্ছ, সুন্দর। অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়, অন্যের অনিষ্ট চাইলে নিজের অনিষ্ট হয়। হিংসা, লোভের ফল মৃত্যু। ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসা দিয়েই হয়। বেগুনি কারো জন্য সুখ, আবার কারো জন্য বা দুঃখ। অবশেষে শেষ করতে পারলাম। এত ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।